আব্দুল্লাহ পড়াশোনায় অনেক দুর্বল। প্রতিদিন সে মাদ্রাসায় হুজুরের কাছে বকা খায়। আব্দুল্লাহ, তুমি বলো তো মাকরাজ কয়টি আর কি কি? আসলে হুজুর, মাকরাজ আমার মনে পড়ছে না হুজুর। কতদিন ধরে একটা পড়া পড়ছো, তবুও তোমার মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তানবিন কি? এটাও মনে পড়ছে না হুজুর। এখানে আসো কি করতে? রোজ রোজ তোমার কিছুই মনে পড়ে না। তোমার বাবা মাকে বিচার দিয়ে আসবো, তখন বুঝবে। শুধু শুধু মুখ দেখাতে এখানে আসো। হুজুর, কাল থেকে পড়াশোনা করে আসবো ইনশাআল্লাহ। কালই তোমার শেষ সুযোগ, না হলে কিন্তু তোমাকে আর এই মাদ্রাসায় রাখবো না। ঠিক আছে হুজুর, কাল থেকে ভালো করে পড়বো। আজকে যেগুলো পড়ালাম সেগুলো সবাই কালকে পড়ে আসবে। ঠিক আছে হুজুর। কি রে আব্দুল্লাহ, তুই পড়াশোনা করে আসিস না কেন? তোর মাথায় কি কিছুই নেই? ওর মাথায় গোবর রয়েছে। আরে না না, গোবর থাকলেও তো সেগুলো সার হতো। ওর মাথায় তো গোবরও নেই। ঠিক বলেছিস। আব্দুল্লাহ ওদের কথায় ভীষণ মন খারাপ করে এবং সেখান থেকে বাসায় চলে আসে। আমি এসেছি, আমাকে খাবার দাও। আব্দুল্লাহ, তোর আব্বু অনেক রেগে আছে। খাওয়ার আগে গিয়ে তোর আব্বুর সঙ্গে কথা বলে নে। আব্বু কেন রেগে আছে আম্মি? সেটা তোর আব্বুর সাথে কথা বলেই দেখ। ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি, তুমি খাবার বেড়ে দাও। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো, এখানে বসো। কি ব্যাপার আব্বু? প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আমি রোজগার করি। কেন করি জানো? যাতে তোমরা ভালো থাকতে পারো। কিন্তু তুমি তো আমাদের ভালো রাখছো না। আমি তোমার কথা বুঝতে পারছি না আব্বু, এসব কেন বলছো? তোমার হুজুর আমাকে অনেক কিছু বলেছে। তুমি নাকি মাদ্রাসায় পড়াশোনা করো না, প্রতিদিন পড়া ভুলে যাও। তোমাকে আমি টাকা দিয়ে পড়াশোনা করাই মজা করার জন্য। আসলে আব্বু, আমার কিছুই মনে থাকে না। হুজুর আমাকে আলাদা করে দ্বিতীয়বার বুঝিয়েও দেয় না। হুজুরকে তো আলাদা করে কোনো টাকা দেওয়া হয় না। যখন সবাই এক ক্লাসে বুঝতে পারে, তুমি কেন পারো না? যদি পড়াশোনায় ভালো করতে না পারো, তাহলে তোমাকে এ বাড়িতে আমি রাখবো না। তোমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। যাও এখান থেকে, তোমার ঘরে চলে যাও। আব্দুল্লাহ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এই আব্দুল্লাহ, খাবার বেড়ে রেখেছি, খেয়ে যা। আমার খিদে নেই আম্মি। এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? আব্দুল্লাহ কোনো উত্তর না দিয়ে হনহন করে বেরিয়ে আসে। সে হাঁটতে হাঁটতে একটা গাছতলায় গিয়ে বসে এবং সেখানে বসে কান্না করতে থাকে। কেউ আমাকে বোঝে না, সবাই শুধু আমাকে বকে। আমিও তো অনেক চেষ্টা করি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কিছুই বুঝতে পারি না। আমার তো কোনো বন্ধুও নেই যে বুঝিয়ে দেবে। সবাই আমাকে পর ভাবে। আমি আর বাসায় যাবই না, এখানেই থাকবো। ওই গাছের আশেপাশে তখন একটি জিন ছিল। আব্দুল্লাহর কথা শুনে তার খুব দুঃখ হয়। সে একটি মানুষের বাচ্চার রূপ নিয়ে সেখানে আসে। তুমি আর এভাবে কেঁদো না, চুপ করো। অনেক কেঁদেছো। তুমি কে? তোমাকে তো এতক্ষণ দেখতে পাইনি। আমার পরিচয় তোমাকে শুনতে হবে না। কেন শুনতে হবে না মানে? বলো তুমি কে? আমার পরিচয় শুনলে তুমি ভয় পাবে না তো? না, আমি ভয় পাবো না। বলো তুমি কে? আমি একটা জিন। এখানেই বসেছিলাম। তোমার কান্নার শব্দ শুনে নেমে এলাম। তোমার কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে। ও তাই? তুমি কি ভয় পাচ্ছ না? না, আমার একটুও ভয় লাগছে না। বরং তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক ভালো। আমার তো কথা বলার কেউ নেই, তুমি আমার কথা শুনেছো। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।
যদি তুমি আমার বন্ধু হতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি তোমার বন্ধু হব, আর আমি তোমাকে সাহায্য করব। সত্যি তুমি আমাকে সাহায্য করতে পারবে? অবশ্যই পারবো। কিভাবে আমাকে সাহায্য করবে? তুমি তো পড়া সহজে বুঝতে পারো না, আর আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারি। আমি তোমার মাদ্রাসায় ভর্তি হব। ক্লাসে আমি সব আগে আগে শিখে ফেলব। তারপর গাছতলায় এসে তোমাকে বুঝিয়ে দেব। যতক্ষণ সময় লাগে আমি তোমাকে পড়াবো। শুক্রিয়া। তাহলে তুমি কি কালকেই ভর্তি হবে? হ্যাঁ, কালকেই ভর্তি হব। তুমি যাওয়ার সময় আমাকে এখান থেকে নিয়ে যেও। ঠিক আছে, তাই হবে। পরের দিন আব্দুল্লাহ জিনকে নিয়ে মাদ্রাসায় যায় ভর্তি করানোর জন্য। এরপর থেকে জিন সব সময় মনোযোগ দিয়ে ক্লাস করে, আর প্রতিদিন গাছতলায় এসে আব্দুল্লাহকে সব পড়া বুঝিয়ে দেয়। এভাবেই ধীরে ধীরে আব্দুল্লাহ পড়াশোনায় ভালো হতে শুরু করে। সময়ের সাথে সাথে আব্দুল্লাহ ও জিন হুজুরদের প্রিয় ছাত্র হয়ে ওঠে। এবার সবচেয়ে বেশি নম্বর পেয়েছে আব্দুল্লাহ আর তার বন্ধু। বাহ আব্দুল্লাহ, তুমি এখন খুব সুন্দরভাবে পড়াশোনা করছো, সাথে তোমার বন্ধুটাও করছে। দেখেছো তোমরা সবাই আব্দুল্লাহ কত ভালো পড়াশোনা পারে। তোমরাও আব্দুল্লাহর মতো চেষ্টা করবে। দেখেছিস, মাত্র 2 দিনও হয়নি ছেলেটা আস্তে আস্তে হুজুরদের প্রিয় হয়ে গেল। আর কিছুদিন আগেও তো আব্দুল্লাহকে কেউ চোখেই দেখতো না। এখন কি আদিক্ষেতা! ঠিক বলেছিস, আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওরা কিছু গন্ডগোল করছে। আমারও তাই মনে হয়। ওদের ওপর নজর রাখতে হবে। ঠিক বলেছিস, মাদ্রাসা শেষে ওরা কোথায় যায় আমাদের খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ, এই দেখো কত বড় মাছ এনেছি। মাশাআল্লাহ আব্বু, এটা তো খুব বড় মাছ। হ্যাঁ, বিশাল বড়। আজকে বাজারে এটাই ছিল সবচেয়ে বড় মাছ। হুট করে এত বড় মাছ আনলে যে? তুমি এখন পড়াশোনায় ভালো করছো, ভালো রেজাল্ট করছো, এজন্যই আজ তোমার জন্য এত বড় মাছ নিয়ে এলাম। সত্যি আব্বু, খুব ভালো করেছো। যাও, এটা তোমার আম্মুকে দিয়ে এসো, আর তোমার আম্মি রান্না করে রাখবে। তুমি মাদ্রাসা থেকে এসে খেয়ে নেবে। তুমি দিয়ে আসো আব্বু, আমি মাদ্রাসায় যাচ্ছি। আর আসার সময় আমার বন্ধুকেও নিয়ে আসবো। আমি একা একা মাছ খাবো নাকি? আরে হ্যাঁ, যাও, তোমার বন্ধুকেও ডেকে নিয়ে এসো। ঠিক আছে আব্বু। জানো, আজকে আমাদের বাসায় অনেক বড় একটা মাছ এনেছে। আব্বু তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, যাব। তবে তার আগে চলো গাছতলায় গিয়ে তোমাকে পড়া বুঝিয়ে দেই। হ্যাঁ চলো, আজকে একটু তাড়াতাড়ি পড়াশোনা করব, তারপর বাসায় গিয়ে ভাত মাছ খাবো। আচ্ছা ঠিক আছে। গাছের আড়াল থেকে আয়েশা ও হামজা সব শুনছিল। দেখেছিস, ওরা আবার গাছতলায় যাচ্ছে। কিসের পড়া বুঝিয়ে দেবে? আমার সব কিছুই গন্ডগোল লাগছে। চল আমরা ওদের পেছনে যাই। ঠিক আছে, চল। গাছতলায় এসে জিন তার আসল রূপে ফিরে আসে এবং আব্দুল্লাহকে পড়াশোনা শেখাতে থাকে। এই সব কিছু গাছের আড়াল থেকে দেখছিল আয়েশা ও হামজা। তারা এসব দেখে অবাক হয়ে যায়। এই হামজা, দেখ তো, এটা তো একটা ভূত। না রে, ভূত এমন হয় নাকি? আমার মনে হচ্ছে এটা একটা জিন। চল হুজুরকে ডেকে আনি, না হলে এই জিনটা আব্দুল্লাহকে মেরে ফেলবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা তো জিনের সাথে লড়তে পারবো না। চল চল, তাড়াতাড়ি হুজুরকে ডেকে আনি। আয়েশা ও হামজা দৌড়ে গিয়ে হুজুরকে ডেকে আনে। হুজুর এসব দেখে অবাক হয়ে যান। এই দুষ্ট জিন, তুই এখানে কি করছিস? হুজুর, আপনি এখানে কেন এলেন? তুমি ভয় পেও না আব্দুল্লাহ, ওই দুষ্ট জিন তোমার কিছুই করতে পারবে না। না না হুজুর, ও দুষ্টু জিন না, ও তো অনেক ভালো। ও আমাকে সাহায্য করছিল। ও তোমাকে বিভ্রান্ত করেছে আব্দুল্লাহ।
তাই তুমি এসব বলছো? চিন্তা করো না, আমি তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। আপনারা ভুল বুঝছেন, আমি আব্দুল্লাহর কোনো ক্ষতি করতে আসিনি, আমি ওর ভালো চেয়ে এসেছি। চুপ করো, তোমার কথা শুনবো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি কেন যাব? আমি তো কারো ক্ষতি করিনি। তুই এখান থেকে চলে যা বলছি। আমি জানি তুই আসলে আব্দুল্লাহর ক্ষতি করতে এসেছিস। তুই ওর বন্ধু না, তুই ওর শত্রু। না না, আমি ওর ক্ষতি করতে আসিনি, আমি ওর বন্ধু, আমি ওর পাশেই থাকবো। হুজুর, তাহলে আমরা এই মাদ্রাসায় আর পড়তে পারবো না, আমাদের ক্ষতি করে দেবে এই জিন। হ্যাঁ হুজুর, আমরা কেউ আর ওখানে পড়বো না। দেখেছিস, সবাই তোকে ভয় পায়, তুই সবার ক্ষতি করবি। যা এখান থেকে, চলে যা। মানুষ আর জিন কখনো এক হতে পারে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি কারো ক্ষতি করতে চাই না। না, তুমি কি বলছো? তুমি কোথায় যাবে? আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাব। চিন্তা করো না আব্দুল্লাহ, এখন তুমি নিজে নিজেই পড়তে পারবে। না, তুমি চলে গেলে আমি কিছুই পড়ব না। এমনটা বলো না আব্দুল্লাহ, আমাদের বন্ধুত্বের দোহাই। তুমি যদি আমাকে সত্যি বন্ধু মনে করো, তাহলে এখন থেকে তুমি মন দিয়ে পড়াশোনা করবে। আমি তোমার সাথে সব সময় থাকব। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি থাকব তোমার পাশে। এসব বলেই জিন ধীরে ধীরে উধাও হয়ে যায়। বন্ধু জিনের কথা রাখার জন্য আব্দুল্লাহ মন দিয়ে পড়াশোনা করতে থাকে। সময়ের সাথে সাথে সে একসময় বড় আলেম হয়ে ওঠে। আয়েশার পরিবার শহরে থাকত। বাবার রিটায়ার্ড হওয়ার পর তারা গ্রামের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, তাই তারা শহরের জীবন ছেড়ে গ্রামে আসে। এই দেখো মা, এই হলো আমাদের গ্রাম। তুমি যখন ছোট ছিলে তখন আমরা এখানেই থাকতাম, তারপর চাকরির জন্য বাহিরে চলে যাই। মাশাআল্লাহ, গ্রামটি অনেক সুন্দর, আমার তো মন ভরে গেল এমন গ্রাম দেখে। গ্রাম যেমন সুন্দর, গ্রামের মানুষরাও সুন্দর হয়। তাদের সাথে কথা বললে দেখবে তোমার অনেক ভালো লাগবে। চলো বাবা, তাহলে কারো সাথে কথা বলে দেখি। সামনে চলো, সামনে ওই বড় বটগাছটার নিচে অনেক মানুষ গল্প করছে। চলো, তাদের সাথে পরিচিত হই। ঠিক আছে বাবা, চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? তোমাদের তো চিনলাম না। আমরা আগে শহরে থাকতাম, আমার নাম রহমত। ওই যে দক্ষিণে যে দালান বাড়িটি আছে, ওটা আমাদেরই ছিল। তোমরা ওই বড় দালান বাড়িতে থাকো? কখনো তো তোমাদের ওদিকে দেখিনি। ও বাড়িটা তো অনেক দিন থেকে তালা বন্ধ। আমরা এতদিন শহরে ছিলাম, এখন থেকে গ্রামে থাকব। তোমরা শহরে থাকো, তার মানে তো তোমরা অনেক অহংকারী। কি যে বলেন, আমরা কেন অহংকারী হতে যাব? শহরে থাকলেই কি কেউ অহংকারী হয়? ধুর মশাই, তোমাদের মতো শহরের মানুষেরা গ্রামের মানুষের বন্ধু হয় না। আমাকে আর ডাকবেন না, আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। বাবা, লোকটা আমাদের সাথে এমন করলো কেন? তুমি তো বলেছিলে গ্রামের মানুষ অনেক ভালো হয়, তাহলে আমাদের সাথে খারাপ ব্যবহার করলো কেন? না রে মা, উনি হয়তো ভুল বুঝেছেন। সবাই তো আর একরকম নয়। চারপাশটা ঘুরে দেখিস, গ্রামের মানুষ অনেক ভালো। এখন চল, আমরা বাড়িতে যাই। আর শোন, কালকে থেকেই কিন্তু তুই গ্রামের স্কুলে আসবি। ঠিক আছে বাবা। জানিস, আমাদের স্কুলে একটা নতুন মেয়ে এসেছে। ওরা নাকি আগে শহরে ছিল, এখন থেকে নাকি গ্রামেই থাকবে। শহরের মেয়ে? তার মানে তো অনেক অহংকারী। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওর সাথে আমাদের বেশি মেলামেশা করা উচিত হবে না। বেশি কি বলছিস? ওর সাথে কোনো রকম মেলামেশা করাই আমাদের উচিত না। ওই যে দেখ, মেয়েটা আমাদের দিকে আসছে। চুপ কর, চুপ কর।
আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি সেটা জেনে তোমার কি? তুমি কেন এসেছো? সালামের আগে জবাব দাও। আমরা কি দেব না দেব সেটা আমাদের ব্যাপার, তুমি বলার কি? সালামের জবাব না দেওয়া তো অনুচিত। শোনো মেয়ে, তুমি আমাদের জ্ঞান দিতে আসবে না। তোমরা শহরের মেয়েরা এমন, তোমরা অনেক অহংকারী। তোমরা কেন আমাকে অহংকারী বলছো? আমি কি করেছি? শহরে যারা থাকে তারা গ্রামের মানুষদের অনেক কষ্ট দেয়। তারা কখনোই গ্রামের মানুষদের আপন হয় না। সবাই তো একরকম নয়। আমরা কখনোই তোমাদের কষ্ট দিতে আসিনি। আমরাও তো এই গ্রামেরই মানুষ। বাবার চাকরির জন্য আমাদের শহরে যেতে হয়েছিল। এখন থেকে আমরা এখানেই থাকবো। তোমরা আমাকে বন্ধু বানাবে? না না, আমরা কোনো শহরের মানুষকে বন্ধু বানাবো না। চল হামিম, আমরা যাই এখান থেকে। হ্যাঁ, চল এখান থেকে। ওরা কেন যে আমার সাথে এমন করছে? শহরে থাকি বলে কি আমরা মানুষ নই? আমি আর বাবা তো কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে ওরা কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? সহপাঠীদের এমন ব্যবহারে আয়েশার মন ভেঙে যায়। সে বাড়ি এসে বাবার কাছে সবকিছু খুলে বলে। বাবা, শুনলে তো সবকিছু? আচ্ছা, আমরা কি এতটাই খারাপ যার জন্য সবাই আমাদের সাথে এমন করছে? আমরা খারাপ হতে যাব কেন মা? তাহলে ওরা আমাদের অহংকারী বলছে কেন? আমরা তো কোনো অহংকার করিনি, বরং আমরা তাদের সাথে মেলামেশা করতে চেয়েছি, তাদেরকে আপন করতে চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? না রে মা, অনেকদিন থেকে হয়তো তাদের মধ্যেই ভুল ধারণাটা ছিল যে শহরের মানুষেরা অহংকারী হয়, গ্রামের মানুষদের ভালোবাসে না। কিন্তু আসলে এটা সত্যি না। দেখবি একদিন তারা ঠিক বুঝতে পারবে যে আমরা ওদের কখনোই খারাপ চাইনি। সেদিনটা কবে আসবে বাবা? যেদিন আল্লাহ চাইবেন সেদিন তারা ঠিক বুঝতে পারবে। এখন চল, ঘরে বাজার নেই, আমরা বাজার থেকে কিছু কিনে আনি। ঠিক আছে, চলো। আয়েশা ও তার বাবা বাজারে আসে। বাজারের সবাই তাদেরকে আর চোখে দেখতে থাকে এবং নানা কিছু বলতে থাকে। তখনই সেখানকার একজন তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি রহমত ভাইজান না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি হাকিম, আমারে চিন্তাছেন না? আমার মায়ের চিকিৎসার সময় তো আপনি খরচ করলেন, সব ওষুধপাতি কিনে দিলেন। আরে হাকিম, তুমি কত বড় হয়ে গেছো। যখন তোমার মা অসুস্থ ছিল তখন বেশি বয়স ছিল না তোমার। ভাইজান, আপনি দেশে আইছেন, একটাবার খবরও পাইলাম না। খবর আর কি দেব? আমাদের গ্রামের মানুষেরা এত বদলে গেছে। কেন ভাইজান, কি হইছে? শহর থেকে এসেছি, সেই থেকে সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। বলছে শহরের মানুষেরা নাকি খারাপ। বাদ দেন তো গ্রামবাসীর কথা, ওরা কি আর আপনারে চেনে? আপনি যে কত বড় মনের মানুষ এটা কেবল আমিই জানি। দেখবেন ওরাও একদিন আপনারে অনেক ভালোবাসবো। ইনশাআল্লাহ, একদিন আল্লাহ ঠিকই ওদের ভুল ভাঙিয়ে দেবে। সঙ্গে এই মামুনিটা বুঝি আপনার মেয়ে? চলো মামুনি, তোমাদের বাজারটা ঘুইরা দেখাই। ঠিক আছে, চলো। আমি তো ভাবতাম গ্রামের সবাই খারাপ, সবাই বাজে ব্যবহার করে, কিন্তু তুমি অনেক ভালো। চলো, আমরা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা মামুনি, চলো। আজ সারা রাত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হলো। বাবা, খবরে কি বলছে দেখো?
আজকে নাকি অনেক বৃষ্টি হবে। বৃষ্টির দিনে বৃষ্টি তো হবে, এটা নিয়ে তো চিন্তার কি আছে রে মা? বাবা, গ্রামের মানুষদের তো ভালো বাড়ি ঘর নেই। আমাদের না হয় ইটের বাড়ি, কিন্তু তাদের তো বাঁশের বাড়ি, টিনের বাড়ি। ওদের অভ্যাস আছে, এমন কত ঝড় বাদল গেছে ওদের বাড়ির ওপর দিয়ে। তুমি যাই বলো না কেন বাবা, ওদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করতে হবে না, ওদের কিছুই হবে না। যা, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। ঠিক আছে বাবা। সেদিন রাতে ভারী বর্ষণ শুরু হয়ে যায়। সারা রাত সারা দিন শুধু বৃষ্টি হতে থাকে। এত পরিমাণে বৃষ্টি হয় যে গ্রামের বাড়িঘর পানিতে ডুবে যেতে থাকে। সবাই ঘরের চালে আশ্রয় নেয়। দেখেছো বাবা, চারদিকে কত পানি, গ্রামের মানুষ তো তলিয়ে যাচ্ছে। আমাদের যদি এত বড় দালান না থাকতো, তাহলে হয়তো আমরাও তলিয়ে যেতাম। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এরকম বন্যা তো আগে কখনো হয়নি। বাবা, আমাদের ঘরে বসে থাকলে কি চলবে বলো? তাহলে কি করবি? গ্রামবাসীদের সাহায্য করবি? হ্যাঁ বাবা, ওরা বিপদে পড়েছে, আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। দেখো, এই বন্যায় হয়তো অনেকেই না খেয়ে আছে। তোর মনটা অনেক নরম রে মা, আমি অবশ্যই ওদের সাহায্য করব। এই দুঃসময়ে আমরা ওদের পাশে থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি এক্ষুনি একটা নৌকার ব্যবস্থা করো, আমরা নৌকায় করে ওদের সাহায্য করব। আমি এখনই ব্যবস্থা করছি। এরপর আয়েশা এবং আয়েশার বাবা নৌকায় করে গ্রামবাসীদের খাবার বিতরণ করতে থাকে এবং যারা একেবারেই আশ্রয়হীন হয়ে গেছে তাদের নিজেদের বাড়িতে আশ্রয় দেয়। আয়েশা এবং আয়েশার বাবার এমন উদারতা দেখে গ্রামবাসীদের ভুল ভাঙে এবং তারা আয়েশাদের আপন করে নেয়। মা আয়েশা, খরচের ব্যাগটা নিয়ে যা। বাবা, তুমি আমার চকলেট এনেছো? না রে মা, তোর জন্য চকলেট আনতে পারিনি। কি গো, শুধু চাল নিয়ে আসলে? তরকারি কোথায়? খাবো কিভাবে তরকারি ছাড়া? পকেটে আর একটা টাকাও নেই। চাল আনতে পেরেছি, এটাই অনেক। খেতে তো হবেই, শুধু কি আর ভাত খেয়ে থাকা যায়? এক কাজ করো, কারো বাড়ি থেকে একটু কচু শাক তুলে আনো। আজ না হয় কদু শাক দিয়ে চালিয়ে দেব, কিন্তু তারপর কি করব? পরের ব্যাপার পরে দেখা যাবে। আমি আর কি করতে পারি? কাজকর্ম নেই, যেটুকু করি তার অর্ধেক দিতে হয় ঋণ শোধ করতে। যেদিন থেকে মেয়ের বিয়ে দিলাম সেদিন থেকে মাথার ওপর ঋণ বোঝা হয়ে আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুমি বসো, তোমাকে একটু মুড়ি খেতে দেই। রাবেয়া ঘর থেকে মুড়ি এনে আলিফকে খেতে দেয়। একটু পর পাওনাদার এসে হাজির হয়। এই তো আলিফ, আজ তোমাকে বাড়িতে পেলাম। তোমাকে তো আজকাল দেখাই যায় না। কাজে যেতে হয়, তাই বেশিরভাগ সময় বাইরে থাকি। তা আপনি হঠাৎ? হঠাৎ আবার কি, প্রায়ই আসি, কিন্তু তোমার দেখা মেলে না। আজ যেহেতু পেয়েছি তাই টাকার কথা বলেই দিই। মনে আছে তো টাকার কথা? কবে দেবে শুনি? দেব, ইনশাল্লাহ দিয়ে দেব। আমাকে আর একটু সময় দিন। মেয়ের বিয়ে দিয়েছ বছর খানেক হলো, এখনো সব টাকা শোধ করতে পারোনি। লাভ তো বাড়ছে, আবার সময় চাইছো তুমি। আমাকে আরেকটা বছর সময় দিন। কি বললে? আরো একটা বছর? পাগল হয়েছ নাকি? আমি তোমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে টাকা ফেরত না দিলে তোমার বাড়িঘর সব আমার নামে লিখে নেব। হ্যাঁ। কি বলছেন? ঘর দিয়ে দিলে আমরা থাকবো কোথায়? জঙ্গলে গিয়ে থাকো। টাকা নেওয়ার সময় এসব কথা মনে ছিল না? আমি আমার কথা বলে দিলাম, এখন তুমি তোমার কথা রাখো। চলি, 1 সপ্তাহ পরে দেখা হবে। পাওনাদার আলিফকে হুমকি দিয়ে চলে যায়। আলিফ মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে যায়।
বাবা, লোকটা এভাবে কেন বলে গেল? তারা কি সত্যি আমাদের বাড়িঘর নিয়ে নেবে? সেটাই তো ভাবছি মা, এক সপ্তাহের মধ্যে এত টাকা কিভাবে জোগাড় করব? বাবা, উনি তোমার কাছে সুদ চাইছেন কেন? তুমি কি সুদ নিয়েছো নাকি? হ্যাঁ রে মা, আজকাল কেউ বিনা সুদে টাকা ধার দিতে চায় না। বাবা, তুমি জানো না সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। হারাম জিনিসে আল্লাহর বরকত কখনোই থাকে না। আল্লাহর ওপর ভরসা রাখো বাবা, তিনি নিশ্চয়ই আমাদের জন্য একটা পথ বের করে দেবেন। এটাই তো মস্ত বড় ভুল করেছি রে মা, এখন সেই ভুলের শাস্তি পাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদের রহম করো। এক সপ্তাহ ধরে আলিফ অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারে না। নির্ধারিত দিন শেষ হয়ে যায়। এক সপ্তাহ পর পাওনাদার লাঠিয়ালদের নিয়ে আলিফের বাড়িতে আসে। এই যে আলিফ, বাড়ি থেকে বের হও, লুকিয়ে থেকো না, বাড়ি থেকে বের হও। কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করছেন কেন? কেন চিৎকার করছি জানিস না? আজ ছিল তোর শেষ দিন টাকা ফেরত দেওয়ার, কিন্তু 1 পয়সাও দিসনি তুই। এখন সব কাগজপত্র আমার হাতে দিয়ে দে বলছি। না না, আমরা কাগজপত্র কেন দেব? বাড়িঘর আপনাকে দিয়ে দিলে আমরা থাকবো কোথায়? অত শত আমি বুঝি না, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে থাকো। না, আমরা আমাদের বাড়ি কাউকে দেব না। আমার পাশের দুজনকে দেখছিস তো? একটা লাঠির বাড়ি পড়লে কেমন লাগে বুঝবি। বলছি কাগজপত্র এখনই দিয়ে দে, নইলে কিন্তু ভালো হবে না। আর কোনো সময় দিতে পারবো না। এই, তোরা যা, ওদের ঘর থেকে সব কাগজপত্র নিয়ে আয়, আর ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। পাওনাদারের লাঠিয়ালরা জোর করে আলিফের ঘর থেকে কাগজপত্র নিয়ে নেয় এবং তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের মাথা গোজার ঠাঁইটুকু আর রইল না। এই ছোট মেয়েটাকে নিয়ে কি তবে গাছের তলায় থাকতে হবে? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। চলো কাফি ভাইদের বাড়িতে যাই, নিশ্চয় ওনারা আমাদের থাকতে দেবেন। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম কাফি ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমরা সবাই একসাথে এই অবেলায় হাজির হলে কেন? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাফি ভাই, এখন আপনি আমাদের শেষ ভরসা। কেন, কি হয়েছে? কিসের বিপদ? আমাদের বাড়িঘর সব পাওনাদার নিয়ে গেছে, এখন মাথা গোজার ঠাঁইটুকু নেই। যদি দয়া করে আমাদের আপনার বাড়িতে একটু থাকতে দেন। আরে ভাই, আমি তোমাদের কিভাবে আশ্রয় দেব? আমার নিজেরই তো জায়গার অভাব। আমি ওসব পারবো না বাপু, তোমরা অন্য কোথাও যাও, যাও যাও যাও। কাফির কথা শুনে ওদের মন অনেক খারাপ হয়ে যায়। ওরা সেখান থেকে চলে আসে এবং জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। বাবা, আমার খুব পা ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। আমারও খুব ক্লান্ত লাগছে। রাবেয়া, চলো এখানে একটু বসি। বাবা, তুমি একদম চিন্তা করো না, আশ্রয় দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তিনি ঠিক আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, এখন একমাত্র ভরসা আল্লাহ। এই জায়গায় এত এত বাঁশ হয়েছে, কিচকিচ করছে একদম। বাবা, এগুলো কার বাঁশ বাগান? এগুলো কারো নয় রে, এটা তো জঙ্গল, সবার জন্য খোলা জায়গা। বাবা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি রে মা? আমি একদিন একটা বই দেখেছিলাম, বাঁশ দিয়ে কি সুন্দর বাড়ি বানানো যায়। আমরাও তো এটা দিয়ে একটা বাড়ি বানাতে পারি। এই জমিটা তো কারো নয়, আমরা এখানেই আমাদের ঘর তৈরি করব। মেয়েটা কিন্তু ঠিকই বলেছে, আমরা চেষ্টা করলে বাঁশ দিয়ে বাড়ি বানাতে পারি। তা তো ঠিক বলেছিস। ঠিক আছে রে মা, আমরা কাল থেকেই কাজে লেগে পড়ব। তুই আমাকে একটু শিখিয়ে দিস, ঠিক আছে? তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমরা তিনজন মিলে একটা সুন্দর বাড়ি বানাবো। আচ্ছা রে মা,
ঠিক আছে। পরের দিন আলিফ, রাবেয়া ও আয়েশা মিলে বাঁশ কেটে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে। নতুন ধরনের এই বাঁশের ঘর চারপাশের মানুষের নজর কাড়ে। হঠাৎ এক পথচারী আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এই যে ভাই, এই বাড়িটা কেমনে বানাইলেন একটু বলেন তো। কেন, বাঁশ দিয়ে বানিয়েছি। আমার মেয়ে স্কুলে এই ব্যাপারটা পড়েছিল, ওর বুদ্ধি কাজে লাগিয়ে বানিয়েছি। তাই বলো? তোমার হাতের কাজও বেশ ভালো। আমরা চাইলেও এমন ঘর কিন্তু বানাইতে পারবো না। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। শোনো, এই সব বাঁশের চাহিদা কিন্তু অনেক বেশি, এগুলা ভালো দামে বিক্রি করা যায়। কি বলছেন, সত্যি নাকি? হ হ, একদম সত্যি। তোমার এই ডিজাইনটা আমার দারুণ লাগছে। আমি তোমারে একটা প্রস্তাব দিতে চাই। বলুন বলুন, কি প্রস্তাব? আমি তোমারে বাসায় না দেবো, তুমি এমন সুন্দর সুন্দর বাড়ি বানাইবা, এইগুলা আমরা বাইরে বিক্রি করবো, অনেক লাভ হইব, 2 ভাগে ভাগ কইরা নিমু। ও, মানে এটা পার্টনারশিপ? বাহ, তুমি পার্টনারশিপ মানে জানো? জানি তো। তোমার মেয়ে তো দেখি খুব বুদ্ধিমান আর শিক্ষিত। ওর জন্যই তো এই বাড়িটা বানাতে পেরেছি, সব বুদ্ধি তো ওরই। তাইলে তো বাড়ির ডিজাইনারও পাইয়া গেলাম। বাহ, এবার আমরা 3 জন পার্টনার হইলাম। এইবার দারুণ সব বাড়ি বানাবো, দেখবা একদিন আমরা সবাই বিখ্যাত হয়ে যাব। তখন আর তোমাদের এই ছোট্ট কুটিরে থাকতে হইব না, বড় দালানে থাকবা, বুঝলা? আচ্ছা আচ্ছা, তাই হবে। দেখলে বাবা, বলেছিলাম না আশ্রয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা।